নমস্কার, শুনছেন ক্লাক নাইট। এই দেখো, আরে জাহাজটা ডুবে যাচ্ছে। মনে হচ্ছে জাহাজটা ফাঁকা, সবাই মনে হচ্ছে জাহাজ ছেড়ে পালিয়ে গিয়েছে। আরে আরে না না, ওই দেখো, ওই দেখো কেউ একজন দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা যেন কিসের বাক্স, কিন্তু ওরে আরে ওকে তো দেখে নাবিক মনে হচ্ছে না। চলো চলো এগিয়ে চলো। হ্যাঁ চলো, এগিয়ে চলো। ওই বাক্সটা, ওই বাক্সটা ধরো, ধরো না, আরে ভেসে যাচ্ছে, ধরো ধরো। স্যার আর্থার কোনান ডয়েল ইংরেজি ও বিশ্ব সাহিত্যের এক অন্যতম সম্পদ। তার জন্ম 1859 সালের 22 মে স্কটল্যান্ডের এডিনবার্গে। পেশায় ডাক্তার হলেও সাহিত্য চর্চায় ছিল তার নেশা। 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট এই গল্পের মাধ্যমে তার পৃথিবী বিখ্যাত চরিত্র শার্লক হোমসের আত্মপ্রকাশ হয়। পরবর্তীকালে স্ট্যান্ড ম্যাগাজিনে বের হতে থাকে হোমস ও ওয়াটসনের অ্যাডভেঞ্চারের গল্প। 1893 সালে দ্য ফাইনাল প্রবলেম এই গল্পের মধ্যে দিয়ে হোমসের ক্লাসিক এন্ডিং করালেও পাঠকদের অনুরোধে 1901 সালে আবারও তাকে ফিরিয়ে আনেন। আমাদের আজকের গল্প 1904 সালে স্ট্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত দ্য অ্যাডভেঞ্চার অফ ব্ল্যাক পিটার। সালে জুলাইয়ের প্রথম সপ্তাহ। হোমস এতই ঘন ঘন আর এতই বেশি সময়ের জন্য বাড়ির বাইরে কাটাতেন যে বুঝতে পারছিলাম কোনো মামলা তার হাতে আছে। যখন লক্ষ্য করলাম বেশ কয়েকজন রুক্ষ প্রকৃতির লোক প্রায় এসে ক্যাপ্টেন বেসিলের খোঁজ করে যাচ্ছে, তখন আর বুঝতে অসুবিধা হলো না ছদ্মবেশ ও ছদ্ম নামে নিজের পরিচয় গোপন করছেন তিনি। লন্ডনের বিভিন্ন অঞ্চলে অন্তত 5টা আশ্রয় স্থান তার ছিল। সেখানে গিয়ে প্রয়োজন মতো ছদ্মবেশ ধারণ করতেন। তদন্ত কোন দিকে যাচ্ছে তার প্রথম ইঙ্গিত আমি তার কাছ থেকে পাই। অতি সাধারণ সে ইঙ্গিত। ব্রেকফাস্টের আগে বেরিয়ে গিয়েছিলেন, আর আমি যখন ব্রেকফাস্টে বসি তখন ফিরলেন তিনি। মাথায় হ্যাট আর একটা প্রকাণ্ড লোহার কাঁটা লাগানো বললাম ছাতার মতো কাঁধে নিয়ে সোজা ঘরে এসে ঢুকলেন। এ কি হোমস, এই পোশাকে তুমি লন্ডন শহর ঘুরে এলে? হ্যাঁ, এই কসাইখানা থেকে আসছি আমি। কসাইখানা থেকে? এবং প্রচুর খিদে নিয়ে। এই ব্রেকফাস্টের আগে ব্যায়ামের গুণাগুণ সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না ওয়াটসন, কিন্তু আমি বাজি রাখতে পারি যে কি সে ব্যায়াম তা তুমি কিছুতেই আন্দাজ করতে পারবে না। সে চেষ্টাও করব না। এই অ্যালারডাইসের পেছন দিকটার দোকানে তাকালেই দেখতে পেতে একটা মরা শুয়োর ছানা কড়িকাঠ থেকে একটা হুকে ঝুলছে, আর আর শার্ট গায়ে এক ব্যক্তি প্রাণপণে এই অস্ত্রটা তার উপর পরীক্ষা করে চলেছে। সেই উৎসাহী লোকটি এই স্বয়ং আমি। বলো কি তুমি? এবং এবং নিঃসন্দেহে বুঝতে পেরেছো যে আমার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও এক আঘাতে ওই শুয়োর ছানাটির ওপর পুরো অস্ত্রটা আমি বসিয়ে দিতে পারিনি। তা
তুমি কি একবার চেষ্টা করে দেখতে চাও ওয়াটসন? কোনো মতেই না, কিন্তু কেন তা করতে গেলে বলো তো? এই যে এই যে শুনছেন, বলছি পিটার কেরির বাড়িটা কোন দিকে একটু বলবেন? ওই যে কাঠের বাড়িটা দেখছেন, ওই বাড়িটা। আরে আরে, এসো বন্ধু এসো। কেমন আছো ক্যারি? আরে বাবা, একটু পান করো। না 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 না, ঠিক আছে। এই যে হপকিন্স, কাল রাতে তোমার টেলিগ্রাম পেয়েছি, তোমারই প্রতীক্ষায় ছিলাম। আগন্তুক লোকটি দেখা গেল অত্যন্ত তৎপর। তার বয়স 30, পরনে টুইটের অনাড়ম্বর স্যুট হলেও ইউনিফর্মে অভ্যস্ত পুলিশ কর্মচারীর ঋজু ভঙ্গি তার মধ্যে রয়েছে। সঙ্গে সঙ্গে চিনতে পারলাম সে হলো স্ট্যানলি হপকিন্স, এক তরুণ পুলিশ অফিসার যার ভবিষ্যৎ সম্বন্ধে হোমসের উচ্চ ধারণা ছিল, আর সেও বিখ্যাত বেসরকারি গোয়েন্দাটির বিজ্ঞানসম্মত প্রক্রিয়া সম্বন্ধে ছাত্রসুলভ প্রচুর সম্মান পোষণ করত, প্রশংসায় পঞ্চমুখ ছিল। এসো এসো, বসে পড়ো। পরম হতাশার সঙ্গে হপকিন্স বসে পড়ল। তার দুই ভ্রু ঘন হয়ে উঠল। আগে না স্যার, ধন্যবাদ, আমি ব্রেকফাস্টটা করে এসেছি। কাল রাতটা আমি শহরেই কাটাই, আর অফিসে ফিরে আমাকে রিপোর্টটা করতে হয়েছে। তা কি রিপোর্ট করলে? আগে ব্যর্থতার, চরম ব্যর্থতার। একটু অগ্রসর হতে পারোনি? না স্যার। তাহলে তো এবার আমায় একটু চেষ্টা করে দেখতে হবে। ঈশ্বরের দোহাই মিস্টার হোমস, তাই করুন। আসলে এই প্রথম একটা বড় গোছের কাজের সুযোগ আমার হাতে এসেছে, অথচ আমি কিছুই করতে পারছি না। প্লিজ প্লিজ মিস্টার হোমস, সাহায্য করুন। কি জানো, সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেছে সব আমি বেশ যত্ন করে পড়েছি, করোনারের ডায়েরিটাও। তবে ভালো কথা, যে থলেটা ঘটনাস্থলে পাওয়া গেছে সে সম্বন্ধে কি বুঝলে? কোনো সূত্রই কি নেই? কেন, ওটা তো ওর নিজেরই, ওর নামের আদ্যক্ষর পর্যন্ত ওটাতে রয়েছে। আর তাছাড়া ওটা শিল মাছের চামড়ার তৈরি, আর আপনি তো জানেনই যে লোকটি ছিল নাবিক। কিন্তু কোনো পাইপ তো ছিল না। আগে না, কোনো পাইপ আমরা পাইনি। বলতে কি, বিশেষ ধূমপান সে করতো না, হয়তো বন্ধুদের জন্যই কিছু তামাক সঙ্গে রাখতো। তাই হবে নিশ্চয়ই। না, কথাটা এই জন্য তুললাম যে আমি যদি তদন্ত করতাম তাহলে এই ব্যাপার নিয়ে শুরু করতাম। যাই হোক, ডক্টর ওয়াটসন এ মামলার কিছুই জানেন না, এবং ঘটনাগুলো যেভাবে ঘটেছিল তা আবার নতুন করে শুনলে আমারও একটু ভালোই হবে। তো তুমি সংক্ষেপে শুধু গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই শোনাও দেখি। পকেট থেকে একটা কাগজ বার করে হপকিন্স বলল, এটাতে কয়েকটা তারিখ আমি লিখে রেখেছি। এটা থেকে আপনারা মৃত ক্যাপ্টেন পিটার ক্যারির কর্মজীবন সম্বন্ধে একটা ধারণা করতে পারবেন। 1845 সালে তার জন্ম, অর্থাৎ বয়স হয়েছিল ওই 50 বছর। লোকটি ছিল অত্যন্ত দুঃসাহসী এবং শিল ও তিমি শিকারী হিসেবে সার্থক। 1883 সালে ডান্ডির শিল শিকারের বাষ্পীয় জাহাজ সি ইউনিকর্নের ক্যাপ্টেন ছিল সে। সেই অভিযানে সে সাফল্য লাভ করে এবং অবসর নেয় পরের বছর 1884 সালে। তারপর সাসেক্স ফরেস্ট রোয়ের সন্নিকটে অনেকটা জায়গা শুদ্ধ উডম্যানস লি নামে একটা ছোট্ট বাড়ি কেনে, সেখানে 6 বছর বাস করে এবং মারা যায় আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে। সে ছিল অত্যন্ত গোঁড়া, কথাবার্তা বিশেষ বলতো না, গোমড়া হয়েই থাকতো। তার সংসার ছিল এক স্ত্রী, 20 বছর বয়সের এক মেয়ে আর 2 কর্মচারী।
এই কর্মচারীরা কিছুতেই টিকতো না, কারণ লোকটি মাঝে মাঝেই নেশা করত এবং যখন করত তখন সাক্ষাৎ শয়তান হয়ে উঠত। একদিন নাকি মাঝরাত্রে স্ত্রীকে আর মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়ে পার্কের ভিতর দিয়ে চাবুক মারতে মারতে তাড়িয়ে বেরিয়েছিল সে। তার মানে পিটার কেরির মতো এরকম ভয়ানক লোক তো সহজে চোখেই পড়ে না। এক্স্যাক্টলি। শুনেছি যে জাহাজের ক্যাপ্টেন হিসেবেও নাকি তার চরিত্র এই রকমেরই ছিল। সেখানে তার নাম হয়েছিল ব্ল্যাক পিটার। নামটা শুধু তার গায়ের রং আর কালো দাড়ির জন্যই নয়, তার ভয়ঙ্কর মেজাজের জন্যও বটে। বলা বাহুল্য যে প্রতিবেশীরা সকলেই তাকে ঘৃণা করত, আর তার এইভাবে মৃত্যুর জন্য কাউকেই একটুও দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি। আচ্ছা, করোনারের বিচারের সময় লোকটির কেবিন সম্বন্ধে তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন মিস্টার হোমস। শুনেছি। কেবিন? আচ্ছা, এই কেবিন বলতে ঠিক বুঝলাম না। হ্যাঁ, একটা কাঠের বার বাড়ি সে তৈরি করিয়েছিল, যেটাকে সে বলতো কেবিন। কেবিনই বটে, কারণ দেখলে মনে হবে যেন কোনো জাহাজের কেবিনই। একদিকে একটা বাক্স, একটা নাবিকের সিন্ধুক, মানচিত্র, নকশা, সি ইউনিকর্ন জাহাজের একটা ছবি, একসার জাহাজের হিসেবের খাতা, মানে ঠিক যেমন জাহাজের ক্যাপ্টেনের ঘরে দেখা যায়। ওর নিজের বাড়ি থেকে কয়েকশো গজ তফাতে এটা তৈরি করিয়েছিল সে। সেখানে এসে রাত্রে শুতো। ছোটোখাটো একটা মাত্র ঘর, লম্বা চওড়ায় মোটামুটি 16 আর 10 ফুট। চাবি সে নিজের পকেটেই রাখত, আর কাউকেই সে বাড়ির চৌকাঠ ডিঙোতে দিত না। এর একটা জানলার মুখ ছিল বড় রাস্তার দিকে। রাত্রে সেখান থেকে আলো দেখতে পেয়ে লোকজন সেদিকে তাকাতো আর ভাবতো যে ব্ল্যাক পিটার কি করছে কে জানে। করোনারের বিচারের সময় যে কয়েকটা স্পষ্ট তথ্য মিলেছে তার মধ্যে থেকে একটা হচ্ছে ওই জানলা থেকেই। খুনের 2 দিন আগে স্লেটার নামে এক পাথরের মিস্ত্রি রাত 1টা নাগাদ ফরেস্ট রো থেকে আসতে আসতে হঠাৎ থমকে দাঁড়িয়ে যায়। গাছগুলোর ফাঁক দিয়ে সে একটা চৌকো আলো দেখতে পায়। পিটার কেরিকে সে ভালো করেই চিনত, আর এ ছবি যে তার নয় সে কথাও সে জোর করেই বলতে পারে। ছবিটা নাকি একটা দাড়িওয়ালা মানুষের, তবে সে দাড়ি নাকি ওই ক্যাপ্টেনের দাড়ির থেকে, অবশ্য এটা তার কথা, এবং 2 ঘন্টা সে সরাইখানায় কাটিয়ে এসেছিল। সে যাই হোক, তো এটা গেল রবিবারের কথা। মঙ্গলবার পিটার কেরির মেজাজটা ছিল অত্যন্ত রুক্ষ। প্রচুর মদ খেয়ে সে একেবারে বন্য ভয়ঙ্কর জন্তুর মতো হয়ে উঠেছিল। সন্ধ্যের পরে সে যথারীতি চলে যায় তার কেবিনে। রাত 2টো নাগাদ তার মেয়ে কেবিনের দিক থেকে এক অতি বীভৎস চিৎকার শুনতে পায়। কিন্তু এ ব্যাপারটা কিছুই নতুন নয়, কারণ মাতাল হলে প্রায় পিটার এমনটি করে থাকে, তাই এ নিয়ে বিশেষ মাথা ঘামায়নি। ক্যাপ্টেনকে সবাই এমনই ভয় করত যে পরের দিন দুপুরের আগে কেউই ভরসা করে দেখতে যায়নি যে তার কি হয়েছে। খোলা দরজা দিয়ে উঁকি মেরে যে দৃশ্য ওরা দেখল, তাতে তারা রক্তশূন্য মুখে গ্রামের পথে দৌড়তে শুরু করল। এর 1 ঘন্টার মধ্যেই আমি সেখানে উপস্থিত হই এবং মামলাটা হাতে নিই। আমার স্নায়ু যে দুর্বল নয় এ তো আপনি ভালো করেই জানেন মিস্টার হোমস, কিন্তু বিশ্বাস করুন, উঁকি মেরে সে দৃশ্য দেখে রীতিমতো কেঁপে উঠেছিলাম। রাশি রাশি মাছির ভনভনানিতে যেন হারমোনিয়ামের মতো আওয়াজ উঠেছিল। মেঝে আর দেওয়ালগুলো যেন মনে হচ্ছিল কসাইখানা। একটা ইস্পাতের হারপুন তার প্রশস্ত বুক ভেদ করে গভীরভাবে দেওয়ালের কাঠে গেঁথে গেছে। যেন মনে হচ্ছিল কোনো পোকা কাঠি দিয়ে আটকানো। বলা বাহুল্য যে সে মারা গেছে। যে মুহূর্তে সে সেই অন্তিম চিৎকারটা করে উঠেছিল। তারপর আপনার পদ্ধতি তো আমার জানাই ছিল, তাই প্রয়োগ করলাম।
কোনো কিছু নাড়াচাড়া করবার আগে আমি বাইরের মাটিটাকে খুব ভালো করে পরীক্ষা করে দেখলাম, কিন্তু অদ্ভুত, কোনো পায়ের চিহ্নই পেলাম না। মানে বলতে চাও যে তোমার নজরে পড়েনি, তাই তো? নিশ্চিত করে বলতে পারি স্যার, কোনো চিহ্ন ছিল না। দেখো বাবু, অনেক অপরাধের তদন্ত করেছি, কিন্তু এমন কোনো নজির আমি পাইনি যে ক্ষেত্রে কোনো উড়ন্ত প্রাণী এসে খুন করে গেছে। করোনারের মামলা থেকে জানলাম যে এমন কিছু জিনিস ওখানে ছিল যা তুমি নজর করতে পারোনি। বন্ধুবরের বিদ্রুপপূর্ণ মন্তব্যে ইন্সপেক্টর কোঁকড়ে গেল। বলল, খুব বোকামি করেছি মিস্টার হোমস, সেই সময় আপনাকে না ডেকে এনে। যাই হোক, তা ভেবে তো আর। এতে অবশ্যই প্রমাণ হয় যে বইটা পড়ে গিয়েছিল হত্যাকাণ্ডের পরে। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা আমি বুঝতে পেরেছি, এবং আমার ধারণা যে হত্যাকারী পালাবার সময় তাড়াতাড়িতে এটা ফেলে গেছে। দরজার কাছেই পড়েছিল এটা। চুরির সন্দেহ হয় কি? না, কোনো কিছুই ছোঁয়নি মনে হয়। ভারী উপাধেয় মামলা তো। আচ্ছা, ছুরি ছিল তো নাকি তাও না? হ্যাঁ, একটা ছুরি, কিন্তু খোলা নয়, বন্ধ করা। মৃতের পায়ের কাছেই পড়েছিল সেটা, কিন্তু স্বামীর সম্পত্তি বলে সেটা মিসেস কেরি শনাক্ত করেছেন। কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন হোমস, তারপর বললেন, দেখতে হবে গিয়ে। আচ্ছা, গাড়িটা কো হপকিন্স। ছোট স্টেশনটায় গাড়ি থেকে নেমে কমাইল বন, পাথর, ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে চললাম। সেই বিরাট বনের একাংশ এটা, যেটা 60 বছর ধরে ব্রিটেনের পক্ষে প্রতিরোধের কাজ করেছিল। দেশের প্রথম লোহার কারখানা বসেছিল এখানে। রাস্তা থেকে অপেক্ষাকৃত নিকটে 3 দিক গাছপালায় ঘেরা একটা ছোট্ট বার বাড়ি, সেই কেবিন দেখতে পেলাম। মৃত্যুর ঘটনাস্থল হলো এটা। হপকিন্স আমাদের প্রথমে মূল বাড়িটায় নিয়ে গিয়ে এক পাকা চুলো স্ত্রীলোকের সঙ্গে আলাপ করিয়ে দিল। লাল আভা ঘেরা চোখের গভীরতায় যে আতঙ্কের দৃষ্টি ফুটে উঠেছিল তা লক্ষ্য করে বুঝতে অসুবিধা হলো না জীবনে কত কষ্ট আর দুর্ব্যবহার তিনি পেয়েছেন। তার সঙ্গে ছিল তার মেয়েটিও। তার দু চোখ বেপরোয়া ভঙ্গিতে জ্বলে উঠল যখন সে বলল, বাবা মারা যাওয়াই আমি খুশি। বাবাকে যে হত্যা করেছে তাকে আমি ধন্যবাদ জানাই। কি সাংঘাতিক সংসারই না ব্ল্যাক পিটার তৈরি করেছিল। ফিরে যখন রোদ মাখা মাঠ পেরিয়ে পায়ে চলা পথ ধরে এগিয়ে চললাম, প্রচুর স্বস্তি বোধ করতে লাগলাম। এই পথ তৈরি হয়েছিল নিহতের চলাফেরার ফলে। কেবিন নামক বার বাড়িটা খুব সাদাসিধে। পকেট থেকে একটা চাবি বার করে হপকিন্স তালাটার দিকে ঝুঁকে পড়ল, কিন্তু হঠাৎ থেমে বলল, জিসাস, নিশ্চয়ই এখানে কেউ হাত লাগিয়েছে। কাঠের উপর আঁচড়ের সাদা দাগ, মনে হচ্ছে যেন এই মাত্র এটা ঘটেছে। পরীক্ষা করে হোমস বললেন, কেউ জোর করে খোলবার চেষ্টা করেছে দেখছি। তবে সে যেই হোক, বিশেষ পাকা চোর সে নয় মনে হচ্ছে। আমি মনে করি ভাগ্য আমাদের ওপর অত্যন্ত সদয় হয়ে উঠেছে। মানে বলতে চান সে আবার আসবে? খুবই সম্ভব। তা একটা ছোট ছুরি দিয়ে খোলবার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এখন তাহলে কি করবে সে? আরো ভারী কিছু নিয়ে আবার আসবে। আপাতত ভেতরটা দেখা যাক। হ্যাঁ, আসুন। হত্যাকাণ্ডের নিদর্শনগুলো সরিয়ে ফেলা হয়েছে, তবে আসবাবপত্রগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে। একে একে সমস্ত জিনিসগুলো প্রায় 2 ঘন্টা ধরে পরীক্ষা করে দেখলেন হোমস, কিন্তু মুখ দেখে মনে হলো না যে পরীক্ষা ফলবতী হয়েছে। একবার মাত্র একটু থেমে বললেন, এই শেলফটা থেকে তুমি কিছু সরিয়েছো হপকিন্স? হ্যাঁ, না তো, কোনো কিছুই না। কোনো বস্তু সরানো হয়েছে। অন্যান্য জায়গার থেকে এখানে ধুলোটা কম। মনে হয় কোনো বই হয়তো সেটা, কিংবা কিংবা কোনো বাক্স। যাই হোক, এসো ওয়াটসন, এই বনের মধ্যে একটু বেড়াই। পাখি আর ফুলগুলো লক্ষ্য করি ঘন্টা কয়েক ধরে।
কোথায় লুকিয়ে আমরা আক্রমণের জন্য তৈরি হয়ে থাকবো সেটা যখন ঠিক হলো, তখন রাত 11টার বেশি। হপকিন্সের ইচ্ছা দরজাটা খুলে রাখে, কিন্তু হোমস বললেন তাতে আততায়ীর মনে সন্দেহ জাগবে, আর তাছাড়া হোমস বললেন ঘরের ভিতরে নয়, আমরা লুকিয়ে থাকবো বাইরে। দীর্ঘই প্রহর ক্লান্তির হয়ে উঠল বটে, কিন্তু তা হলেও সেই উত্তেজনার মধ্যে ছিল এক অনুভব, যে এক শিকারী অনুভব করে যখন সে জলাশয়ের পাশে বসে তৃষ্ণার্ত জন্তুর জন্য প্রতীক্ষায় থাকে। সম্পূর্ণ নিঃশব্দে আমরা সেখানে উৎপেতে তার প্রতীক্ষায় রইলাম। পরম স্তব্ধতা বিরাজ করতে লাগলো। শোনা যাচ্ছে কেবল দূরবর্তী গির্জার ঘণ্টার ধ্বনি, আর গাছপাতার আড়ালে যেখানে আমরা আশ্রয় নিয়েছি তার উপর হালকা বৃষ্টিপাতের শব্দ। ওই 2টো বাজলো, সবচেয়ে অন্ধকার সময় এখন। কোন লোক তাহলে প্রবেশ করছে। তারপর আবার স্তব্ধতা। ভাবলাম হয়তো ভুল করে থাকবো। তালাটা খোলার চেষ্টা করছে সে, হয়তো ভালো যন্ত্র নিয়ে এসেছে। হ্যাঁ ওয়াটসন, ধীরে। তারপর একটা দেশলাই জ্বলে উঠল এবং মুহূর্ত পরেই মোমবাতির স্থির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠল। নৈশ অতিথিটি ক্ষীণকায় এক তরুণ, বয়স বছর 20 বেশি হয়তো নয়। কোনো মানুষকে আমি এমন ভয় পেতে দেখিনি। তার দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে, সারা শরীর কাঁপছে। তারপর সে মোমবাতিটা টেবিলের উপর রেখে ঘরের এক কোণে আমাদের দৃষ্টির আড়ালে চলে গেল। ফিরে এলো একটা মস্ত ডায়েরি নিয়ে। সে ডায়েরিটা তার হাত থেকে টেবিলের উপরে রেখে তার পৃষ্ঠা উল্টাতে লাগলো। থামলো যখন, সেটা দেখে মনে হলো সে যেটা চাইছিল সেটা সে দেখতে পেয়েছে। তার হাত ক্রুদ্ধ ভঙ্গিতে মুষ্টিবদ্ধ হলো। ডায়েরিটা সে বন্ধ করে বাতিটা নিভিয়ে দিল। কেবিন থেকে বেরিয়ে যাবে এমন সময় আবার জ্বালা হলো বাতিটা। দেখা গেল লোকটা হপকিন্সের আওতায় কাঁপছে এবং সিন্দুকের উপরে বসে হতাশভাবে একে একে আমাদের দিকে তাকালো। আচ্ছা, এবার বলো তো বাপু, তুমি কে আর এখানে কি চাও? নিজেকে সামলে নিল লোকটি। চেষ্টা করলো স্বাভাবিক ভাব ফিরিয়ে আনতে। আপনারা নিশ্চয়ই ডিটেকটিভ, তাই না? ভেবেছেন পিটার কেরির মৃত্যুর সাথে আমার কোনো যোগসূত্র আছে, হ্যাঁ তাই তো? জেনে রাখুন, ও বিষয়ে আমি সম্পূর্ণ নির্দোষ। সে দেখা যাবে পরে। আগে তুমি তোমার নামটা বলো। জন হপলি নেলিগান। হোমস ও হপকিন্স দ্রুত দৃষ্টি বিনিময় করলো। কি করছো এখানে? উত্তর কেন দেব? দেখো ভায়া, না যদি দাও তবে তোমার এই উত্তর না দেওয়াটা বিচারের সময় তোমার বিরুদ্ধে যাবে। আচ্ছা আচ্ছা বলছি, কেনই বা বলবো না। আচ্ছা, আপনারা ডসন আর নেলিগানের নাম শুনেছেন? হপকিন্সের মুখ দেখে বুঝলাম সে শোনেনি, কিন্তু হোমস অত্যন্ত কৌতূহলী হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই ওয়েস্ট কান্ট্রির ব্যাংকারের কথা বলছো, যারা 10 লক্ষ পাউন্ড দিতে পারেনি আর কর্নওয়ালের গ্রামের অধিবাসীদের সর্বনাশ করেছিল, আর নেলিগান পালিয়ে গিয়েছিল। আমি সেই নেলিগানের ছেলে। এতক্ষণে আমরা কিছু খবর পাচ্ছি। যদিও এক পলাতক ব্যাংকার আর দেওয়ালের সঙ্গে গেঁথে খুন হওয়া ক্যাপ্টেন কেরির মধ্যে কি সম্পর্ক স্থাপন করতে পারে বুঝলাম না। ছেলেটির বক্তব্য আমরা মন দিয়ে শুনতে লাগলাম। ব্যাপারটা অবশ্য আমার বাবাকে নিয়ে। আমার বয়স তখন কত হবে? 10 বছর। আমি কেবলই শুনে এসেছি যে আমার বাবা সমস্ত দলিল চুরি করে পালিয়েছেন, কিন্তু কথাটা সত্যি নয়। তার বিশ্বাস ছিল তিনি সময় পেলে সমস্ত টাকা পয়সা পাওনাদারদের ফিরিয়ে দিতে পারবেন।
তার গ্রেপ্তারির পরোয়ানা বেরোবার ঠিক আগেই তিনি তার ছোট্ট ইয়টটা নিয়ে নরওয়ের দিকে বেরিয়ে পড়েন। সেই শেষ রাতের কথা আমার এখনো মনে আছে জানেন। বাবা তার সাথে কি কি কাগজ নিয়ে যাচ্ছেন তার একটা তালিকা মার হাতে ধরিয়ে দিয়ে বললেন, সমস্ত বদনাম কাটিয়ে ফিরে আসবো। যারা আমাকে বিশ্বাস করতে পারছে না তারা নিশ্চয়ই ঠকবেন। কিন্তু তারপরে তার কোনো খবর আর আমরা পাইনি, ইয়টটারও নয়। কিন্তু হঠাৎ আমাদের এক বন্ধু ব্যবসায়ীর থেকে জানতে পারলাম যে যেসব কাগজপত্র বাবার সাথে ছিল তার কয়েকটাকে লন্ডনের বাজারে দেখা গিয়েছে। মাসের পর মাস সেগুলোর খোঁজে কাটালাম। তারপর জানতে পারলাম যে এই কুটিরের মালিক পিটার কেরি প্রথম সেগুলোকে লন্ডনের বাজারে বিক্রি করেন। স্বভাবতই তার সম্বন্ধে খোঁজ খবর নিই। জানতে পারি যে সময় তার তিমি শিকারের জাহাজের উত্তরাঞ্চল থেকে ফেরার কথা ঠিক সেই সময়ই বাবা নরওয়ের দিকে যাচ্ছিলেন। সুতরাং বাবার ইয়টের পক্ষে সেই ঝড় টপকে উত্তরাঞ্চলে যাওয়ার পথে পিটার কেরির সাথে দেখা হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। তাই বাবার শেষ পর্যন্ত কি হলো সেটা যদি জানতে পারি, আর পিটার কেরির স্বাক্ষর থেকে কোনোভাবে যদি প্রমাণ করা যায় যে পিটার কেরি কাগজগুলোকে লন্ডনের বাজারে বিক্রি করেছেন, তাহলে আমি এটা প্রমাণ করতে পারবো যে বাবা সেগুলো বিক্রি করেননি বা বাবা ব্যক্তিগত স্বার্থেও সেগুলোকে ব্যবহার করেননি। ক্যাপ্টেনের সাথে দেখা করতে আমি সাসেক্স এলাম, কিন্তু ঠিক সেই সময়ই তার ভয়ঙ্কর মৃত্যু হলো। করোনারের তদন্তে জানতে পারি যে তার পুরনো দিনের সব ডায়েরি এখানে গচ্ছিত আছে। তখন আমার মনে হলো যে 1883-তে অগাস্ট মাসে সি ইউনিকর্ন জাহাজে কি হয়েছিল তা যদি জানতে পারি তাহলে স্যার আমার বাবার অন্তর্ধান রহস্যের একটা কিনারা হয়। কাল আমি এসেছিলাম, কিন্তু দরজা খুলতে পারোনি, তাই আজ আবার এসেছো এবং সে চেষ্টায় সক্ষম হও। কিন্তু দেখলে যে সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, কি তাই তো? হ্যাঁ, সেই সময় আমি আপনাদের হাতে ধরা পড়ি। আর কিছু তোমার বলবার আছে? না। কথাটা বলতে গিয়ে সে দৃষ্টি অন্যদিকে ফেরালো। এটা ছাড়া আর কিছুই তোমার বলবার নেই, তাই তো? ইতস্তত করতে লাগলো ছেলেটি, তারপর বলল, না। গত রাতের আগে কখনো তুমি এখানে আসোনি? না। তাহলে এটার ব্যাপারে তোমার কি বলবার আছে? এই নোটবুকটার প্রথম পৃষ্ঠায় তোমার নামের আদ্যক্ষর এবং মলাটে রক্তের দাগ। ছেলেটি আর থাকতে পারলো না, দু হাতে মুখ ঢেকে সে যন্ত্রণাসূচক কণ্ঠে বলল, ওটা আপনারা কোথায় পেলেন? হ্যাঁ, ওটা আপনারা কোথায় পেলেন? আমি জানতাম না। আমি ভেবেছিলাম আমি ওটা হোটেলের ঘরে হারিয়ে ফেলেছি। ব্যাস ঠিক আছে। এরপরে যদি তোমার কিছু বলবার থাকে তাহলে সেটা আদালতেই বলবে। চলো এখন থানায়। আমায় সাহায্য করতে এখানে আসবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিস্টার হোমস। তবে দেখা যাচ্ছে যে আপনাদের উপস্থিতির তেমন কোনো প্রয়োজনই ছিল না। আপনাদেরকে অযথাই বিরক্ত করলাম। আমি নিজেই এটা সামলে নিতে পারতাম। তবে যাই হোক, আচ্ছা, আপনাদের জন্য হোটেল ব্র্যাম্বলাইটে রুম বুক করা আছে। বাকি রাতটা তাহলে ভালো করেই রেস্ট করুন। আবার দেখা হবে আপনাদের সাথে। চলি। এই যে চলো। আরে বলুন মিস্টার বেসিল, আরে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। এই যে মিস্টার সামনাথ, আমি উত্তর মেরু অভিযানে যেতে চাই, তাই কিছু দক্ষ হারপুন শিকারীর প্রয়োজন। বাহ, এই তো চমৎকার বিষয়। অর্থ নিয়ে কোনো সমস্যা নেই, আপনি শুধু শিকারীর ব্যবস্থা করুন। বাহ, তাহলে তো হয়েই গেল। আমি 7 দিনের মধ্যে আপনাকে খবর দিচ্ছি। সাসেক্স থেকে ফিরে বেকার স্ট্রিটের বাড়িতে ঢুকেই দেখি হোমসের জন্য অনেকগুলো চিঠি অপেক্ষা করেছিল। একটা চিঠি তুলে নিয়ে খুলে ফেললেন তিনি, আর সঙ্গে সঙ্গে বিস্ময়সূচক মুচকি হাসি হেসে উঠলেন। বাহ, চমৎকার!
আচ্ছা ওয়াটসন, তোমার কাছে টেলিগ্রামের ফর্ম আছে? আছে। আচ্ছা লেখো তো গোটা দুয়েক খবর। সামনার শিপিং এজেন্ট, র্যাটলিক হাইওয়ে। তোমার চিঠি পেয়ে খুশি হলাম। 3 জন লোক কাল বেলা 10টায় পাঠাও। বেসিল। আর একটা, হ্যাঁ 10টার সময় হয়েছে? হ্যাঁ। আচ্ছা আর একটা হচ্ছে স্ট্যানলি হপকিন্স, 46 লর্ড স্ট্রিট, ব্রিক্সটন। কাল বেলা 9:30 ব্রেকফাস্টে এসো, জরুরি। আসতে না পারলে টেলিগ্রাম করবে। শার্লক হোমস। এই মামলাটা 10 দিন ধরে আমার ঘাড়ে ভূতের মতো চেপে বসেছিল। আশা করি এর শেষটা কালই শুনতে পারবো। ঠিক উল্লেখিত সময়ে হপকিন্স এসে হাজির। মিসেস হ্যাডসনের তৈরি চমৎকার খাদ্যে সবাই বসে পড়লাম। তরুণ ডিটেকটিভটি সাফল্যে অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠেছিল। আচ্ছা সত্যি কি তুমি মনে করো যে তোমার সমাধানটাই ঠিক? হ্যাঁ, অবশ্যই। এর থেকে ভালো সমাধান তো কল্পনাই করতে পারি না। আমার কিন্তু তা মনে হচ্ছে না হপকিন্স। অবাক করলেন মিস্টার হোমস। আচ্ছা, তবে এর থেকে বেশি আর কি প্রমাণ আপনি চাইতে পারেন শুনি? আচ্ছা তোমার বিশ্লেষণে কি সমস্ত ঘটনাগুলোই যথাযথভাবে ধরা পড়েছে? নিঃসন্দেহে। জেনেছি যে তরুণ ন্যালিগন ঠিক হত্যাকাণ্ডের দিনেই ব্র্যাম্বলাইট হোটেলে আসে গলফ খেলবার ছুতো করে। সেখান থেকে ইচ্ছে মতো বেরিয়ে কাজ সেরে ফিরে আসা তার পক্ষে অসম্ভব কোনো ব্যাপার নয়। সেই রাত্রেই সে যায় উডম্যানস লিতে। সেখানে পিটার ক্যারিকে তার কেবিনে দেখে, তার সঙ্গে ঝগড়া করে এবং শেষ পর্যন্ত হারপুন দিয়ে হত্যা করে। হেসে উঠলেন হোমস, মাথা নেড়ে বললেন, এই তো হপকিন্স, এই যুক্তিতে এইটাই তো একমাত্র বাধা। সেটা হলো এ একেবারেই অসম্ভব। কোনো দেহে কখনো হারপুন গাঁথবার চেষ্টা করে দেখেছো? দেখোনি তো। আর এইসব খুঁটিনাটিগুলোই তো দেখতে হবে ভালো করে। একটা সমস্ত সকালবেলা আমার এই চেষ্টাই কেটেছে। বলিষ্ঠ হাত ও প্রচুর অভ্যেস দরকার। আর এক্ষেত্রে আঘাতটা এমন জোরের সঙ্গে করা হয়েছে যে হারপুনের ফলাটা দেওয়ালে পর্যন্ত গভীরভাবে বিদ্ধ করেছে। ভাবতে পারো কি যে ওই রোগা পটকা ছেলেটার পক্ষে অমন আঘাত সম্ভব? না না হপকিন্স, এ তোমার লোক নয়। এ অনেক বেশি জবরদস্ত কোনো লোকের কাজ। তাকেই ধরতে হবে আমাদের। হোমসের কথা শুনতে শুনতে হপকিন্সের মুখ ক্রমেই লম্বা হয়ে যাচ্ছিল। তার সমস্ত আশা, সমস্ত উচ্চাকাঙ্ক্ষা একেবারে ভেঙে পড়েছে। কিন্তু মিস্টার হোমস, আপনি কিন্তু এটা অস্বীকার করতে পারেন না যে নেলিগান সেই রাত্রে ওখানে উপস্থিত ছিল। এই নোট বইটাই তার প্রমাণ। আর তাছাড়া দেখুন, আমার লোককে আমি ধরেছি, কিন্তু যে ভয়ঙ্কর লোকটির কথা আপনি বলছেন, কোথায় সে? শান্তভাবে হোমস বললেন, মনে হচ্ছে সে সিঁড়ি বেয়ে উঠে আসছে। ওয়াটসন, রিভলভারটা এমন কোথাও রাখো যেখান থেকে চট করে ওটা তুলে নিতে পারবে। উঠে পড়লেন তিনি। একটা লেখা কাগজ রাখলেন পাশের একটা টেবিলের উপরে, তারপর বললেন, এখন আমরা প্রস্তুত। মিস্টার হোমস, 3 জন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। হ্যাঁ, নিয়ে এসো তাদেরকে একে একে। প্রথম লোকটা হচ্ছে ছোটখাটো, তার গায়ের রং লাল, সাদা তুলোর মতো জুলপিটা। একটা চিঠি হোমস পকেট থেকে বার করলেন। নাম কি? জেমস ল্যাঙ্কেস্টার। অত্যন্ত দুঃখিত, আর জায়গা নেই। কষ্ট করে এলে এই নাও 8 পাউন্ড। আর এই ঘরটায় এসে দাঁড়াও দেখি কয়েক মিনিট। দ্বিতীয় লোকটিকেও 8 পাউন্ড দিয়ে নাকচ করা হলো, অপেক্ষা করতে বলা হলো। ওর নাম হিউ প্যাট্রিকসন। তৃতীয় ব্যক্তি যে এলো, উল্লেখযোগ্য তার আকৃতি, একরাশ চুল, দাড়ির ফ্রেমে বাঁধানো যেন বুলডগের মতো একটা ভয়ঙ্কর মুখ। নেমে আসা 2 পুরু কালো ভুরুর নিচে কালচে 2 চোখ ঝলমল করছে। স্যালিউট করে সে নাবিকের ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, আর তার মাথার টুপিটা তার হাতে ঘোরাতে লাগলো। নাম কি? প্যাট্রিক কেয়ার্স। হারপুন শিকারী? আগে হ্যাঁ স্যার, এই 25টা অভিযানের অভিজ্ঞতা আছে আমার। ডান্ডির লোক তাই না? আগে হ্যাঁ স্যার। আবিষ্কারের অভিযানে বেরোতে প্রস্তুত তো? আগে হ্যাঁ স্যার। কত বেতন চাও? স্যার মাসে 8 পাউন্ড। আচ্ছা, এক্ষুনি বেরোতে পারবে? কাগজপত্র সব এনেছো তো? আগে হ্যাঁ স্যার, এই কাগজপত্র আমার সঙ্গে আছে। পকেট থেকে জীর্ণ তৈলাক্ত কাগজ কতগুলো বার করলো সে। হোমস এগুলো পরীক্ষা করে ফেরত দিলেন, বললেন,
তোমার মতো লোকই আমার দরকার। ওই যে ওই পাশের টেবিলে চুক্তিপত্র, ওইখানে সই করে দিলেই হবে। টেবিলের উপর ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলো, স্যার সইটা কি এখানে করব? ঝুঁকে পড়ে হোমস তার কাঁধের উপর দিয়ে হাত বাড়িয়ে দিলেন, বললেন, হ্যাঁ কই দেখি। হ্যাঁ। হঠাৎ ইস্পাতের একটা ক্লিক শব্দ, আর তারপরেই হপকিন্স, এসো। পর মুহূর্তে দেখা গেল হোমস আর নাবিক মেঝেতে গড়াগড়ি দিচ্ছে। লোকটার গায়ে এত জোর যে সে হোমসকে এমন কায়দা করে হাত করা লাগানো সত্ত্বেও হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে কাবু করে ফেলতো, যদি হপকিন্স আর আমি তাড়াতাড়ি তার সাহায্যে না যেতাম। রিভলভারের ঠান্ডা নলটোর কপালে লাগাতে তবেও বুঝলো যে আর বাধা দেওয়া অর্থহীন। তারপরে তার পা দুটো দড়ি দিয়ে বেঁধে যখন আমরা উঠলাম, তখন সত্যিই প্রায় দমে গেছি। অত্যন্ত অত্যন্ত দুঃখিত হপকিন্স, ডিমগুলো হয়তো ঠান্ডাই হয়ে গেল। তবে ব্রেকফাস্টের অন্যান্য ভোজনগুলো হয়তো তুমি আয়েশ করেই খেতে পারবে, এই ভেবে যে মামলাটার ফয়সালা করেছো। কি বলো? বিস্ময়ে হপকিন্সের মুখে কথা নেই, তার মুখ লাল হয়ে গেছে। শেষ পর্যন্ত বলে উঠল, মিস্টার কি যে বলবো মিস্টার হোমস, আপনি সত্যিই আমার গুরু আর আমি শিষ্য। কিন্তু কিন্তু আমি জানি না যে কি করে করলেন, মানে এই সবের তাৎপর্যই বা কি? খোশ মেজাজে হোমস বললেন, আরে আরে অভিজ্ঞতা দিয়েই তো আমরা শিখি। এ মামলায় যেমন তোমার শিক্ষা হলো, তরুণ নেলিগ্যানকে নিয়ে তুমি এমনই মেতে উঠেছিলে যে পিটার কেরির প্রকৃত হত্যাকারী যে প্যাট্রিক কেয়ার্নস, এ চিন্তা তোমার একবারের জন্যও হয়নি। দেখুন দেখুন মশাই, এভাবে মার খাওয়ার জন্য আমি কোনো নালিশ করছি না, কিন্তু তাহলেও কথাগুলো তো ঠিক মতো ব্যবহার করবেন, এটা আমি চাই। আপনি বললেন আমি পিটার কেরিকে হত্যা করেছি, কিন্তু বলা উচিত ছিল বধ করেছি। কথা দুটোই মোটেই এক নয় মশাই, হয়তো বিশ্বাস করবেন না। মোটেই না? বলো শুনি, তোমার কি বলবার আছে? বেশি কিছু বলবার নেই, এবং যা বলছি তার প্রত্যেকটি কথাই সত্য। হ্যাঁ, ব্ল্যাক পিটারকে আমি চিনতাম, তাই যখনই সে ছুরিটা তুলে নিয়েছিল সঙ্গে সঙ্গে আমি তাকে হারপুনে বিঁধে ফেলেছিলাম, কারণ আমি জানতাম হয় সে মরবে না হয় আমি। হ্যাঁ, এইভাবেই ওর মৃত্যু হয়। ব্ল্যাক পিটারের ছুরি বুকে নিয়ে মরবার আগে ফাঁসি যাওয়াই অনেক ভালো। তা কি করে গেলে তুমি ওখানে? একেবারে গোড়া থেকে বলছি, একটু একটু উঠিয়ে বসিয়ে দিন, তাহলে সহজে কথাগুলো বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা 1883 খ্রিস্টাব্দের অগস্ট মাসের। পিটার কেরি ছিল সি ইউনিকর্ন জাহাজের মালিক, আর আমি অতিরিক্ত হারপুন শিকারী। বরফের দেশ থেকে বাড়ি ফেরার পথ ধরেছি। এই দেখো, আরে জাহাজটা ডুবে যাচ্ছে, মনে হচ্ছে জাহাজটা ফাঁকা, সবাই মনে হচ্ছে জাহাজ ছেড়ে পালিয়ে গিয়েছে। আরে আরে না না, ওই দেখো ওই দেখো কেউ একজন দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা যেন কিসের বাক্স, কিন্তু আরে ওকে তো দেখে নাবিক মনে হচ্ছে না। চলো চলো এগিয়ে চলো। হ্যাঁ চলো, এগিয়ে চলো। যতদূর জানি লোকটি তার নাম জানায়নি, কিন্তু দ্বিতীয় দিনে কোনো চিহ্ন না রেখে এমনভাবে মিলিয়ে গেল যেন আদৌ আসেনি। প্রকাশ করা হলো হয় নিজে থেকেই ঝাঁপিয়ে পড়েছে, কিংবা প্রচন্ড ঝড়ে পড়ে গিয়েছে। কিন্তু
একজন লোক মাত্র জানে আসলে তার কি হয়েছিল। সে হলাম আমি। নিজের চোখে আমি দেখেছি ঝড়ের অন্ধকারে পাহাড়ের সময় ক্যাপ্টেন পা ধরে তুলে তাকে রেলিং পার করে জলে ফেলে দিচ্ছে। ব্যাপারটা আমি প্রকাশ করিনি, অপেক্ষা করছিলাম ঘটনাটা কোন দিকে এগোয় দেখব বলে। স্কটল্যান্ডে যখন ফিরলাম ব্যাপারটা চাপা দিতে কোনো অসুবিধাই হলো না। কিছুদিন পরে পিটার কেরি সমুদ্র যাত্রা ছেড়ে দিল। তার ঠিকানা জোগাড় করতে বহু বছর আমার লেগেছিল। আন্দাজ করেছিলাম নিশ্চয়ই ওই টিনের বাক্সটার লোভেই সে এই কাজ করেছিল, এবং আমার মুখ বন্ধ করে দেবার জন্য সে এখন বেশ ভালো টাকাই দিতে পারবে। লন্ডনে এক নাবিকের সঙ্গে আমার দেখা হয়। সেই নাবিকের কাছ থেকেই আমি ওর ঠিকানা পেলাম। গেলাম ওকে নিংড়ে কিছু বার করবার জন্য। এই যে শুনছেন, বলছি পিটার কেরির বাড়িটা কোন দিকে একটু বলবেন? ওই যে কাঠের বাড়িটা দেখছেন, ওই বাড়িটা। আরে আরে, এসো বন্ধু এসো। কেমন আছো ক্যারি? প্রথম দিন যখন যায় ওর কথার মধ্যে যুক্তি ছিল। বলেছিল যা টাকা আমায় দেবে তাতে জীবনে আর আমায় সমুদ্র যাত্রা করতে হবে না। 2 রাত পর কথাবার্তা পাক্কা হবে। যখন গিয়ে দেখা করলাম দেখলাম তার প্রায় মত্ত অবস্থা, আর মেজাজও খুব তেরিয়া। দুজনে বসে নেশা করলাম। আরে বাবা, একটু পান করো। না 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 না, ঠিক আছে। পুরনো দিনের গল্প করলাম। লক্ষ্য করলাম হারপুনটা দেওয়ালে কোথায় রাখা আছে, কারণ মনে হলো হয়তো এটা আমার দরকার হতেও পারে। শেষ পর্যন্ত সে আমার উপর খেপে গেল, থুতু দিতে লাগলো, গালাগাল শুরু করলো। তার চোখে মৃত্যুর ভাষা। একটা প্রকাণ্ড ছুরি হাতে। ছুরিটা হাত থেকে খোলবার সময় সে পেল না, তার আগেই তাকে হাড়পুড়ে গেঁথে ফেলেছি। কি ভয়ঙ্কর চিৎকার করে উঠেছিল তখন। কিছুক্ষণ দেরি করলাম, কোথাও কোনো সারা শব্দ নেই। চারিদিক তাকাতে তাকাতে টিনের বাক্সটা তাকের উপর আমার চোখ পড়ল। ওই বাক্সে পিটার কেরির যতটা অধিকার ততটা অধিকার আমারও। তাই আমি তখনই ওটা নিয়ে চলে এলাম, কিন্তু বোকার মতো তামাকের থলেটা ফেলে এলাম টেবিলের ওপর। এবার সবচেয়ে আশ্চর্য ব্যাপারটা বলি, কুটিরের বাইরে গিয়েছে কিনা গিয়েছে, এমন সময় সাড়া পেলাম কে যেন আসছে। সঙ্গে সঙ্গে ঝোপ ছাড়ার আড়ালে লুকিয়ে পড়লাম। একটা লোক চোরের মতো এলো, কুটিরেও প্রবেশ করে সে এমন চিৎকার করে উঠলো যেন ভূত দেখেছে। তারপর প্রাণ পড়ে দৌড়তে শুরু করলো যতক্ষণ না দৃষ্টির আড়ালে হয়ে গেল। লোকটা কে আর কেনই বা সে এসেছিল সে সম্বন্ধে যখন কোনো ধারণাই করতে পারলাম না, তারপর সেখান থেকে ট্রেনে করে চলে এলাম লন্ডনে। বাক্সটা পরীক্ষা করে দেখলাম, পয়সা করি কিচ্ছু নেই, কেবল কিছু কাগজ। সে কাগজ বিক্রি করতে সাহস আমার হলো না। তারপরে এই হারপুন শিকারের জন্য ভালো টাকার বিজ্ঞাপনটা লক্ষ্য করলাম। তখন আমি ওই শিপিং এজেন্টদের কাছে যাই, তারাই আমাকে পাঠায় এখানে। এই পর্যন্ত আমি জানি, এবং আমি আবারও বলছি, যদি আমি পিটার কেরিকে হত্যা করে থাকি তো আদালতের
সেই জন্য আমায় ধন্যবাদ দেওয়া উচিত, কারণ ফাঁসির দড়ির যা দাম সেটা তো আমি ওদের বাঁচিয়ে দিয়েছি। বেশ পরিষ্কার বিবৃতি। আর দেরি না করে এবার তোমার কয়েদিকে নিরাপদ জায়গায় রেখে এসো হপকিন্স। কারাগার হিসেবে এই ঘরটা মোটেই ভালো নয়। মিস্টার হোমস, জানি না কিভাবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করব, কিন্তু এখনো না আমি বুঝতে পারছি না যে কি করে আপনি এ সিদ্ধান্তে পৌঁছলেন। উঠে পাইপটা জ্বালিয়ে হোমস বললেন, ভাগ্যক্রমে গোড়া থেকেই সঠিক সূত্রটা পাওয়ার ফলেই তা সম্ভব হয়েছে। এই নোটবুকটার কথা আগে থেকে জানলে হয়তো তোমার মতো আমারও চিন্তাধারা অন্য পথে চলতো, কিন্তু আমি যা কিছু শুনেছিলাম সবই একই দিকে লক্ষ্য নির্দেশ দিচ্ছিল। আশ্চর্য দৈহিক শক্তি, হারপুন ব্যবহারে নিপুণতা, রাম মদ, সিলের চামড়ার তামাকের থলে আর সস্তা তামাক, এসব থেকেই এক নাবিকের কথা আমার মনে হয়েছে যে তিমি শিকারী। এও বুঝেছিলাম যে পিসি এই আদ্যক্ষর দুটো পিটার কেরিন নয়, কারণ সে ধূমপান করতো না, তার ঘরে কোনো পাইপও পাওয়া যায়নি। তোমার হয়তো মনে আছে হপকিন্স, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম। তাই আমার মনে সন্দেহ মাত্র ছিল না যে আততায়ী অবশ্যই এক নাবিক। আচ্ছা, কিন্তু তার সন্ধান পেলেন কি করে? সমস্যাটা তখন অনেকটা সহজ হয়ে গেছে। নাবিক যখন, নিশ্চয়ই সি ইউনিকর্ন জাহাজের কোনো নাবিকই হবে যে তার সঙ্গে ছিল। যতদূর জানতে পেরেছি ওটা ছাড়া আর কোনো জাহাজে সে পাড়ি দেয়নি। জানতে পারি 1883 খ্রিস্টাব্দে জাহাজে কে কে ছিল। হারপুন শিকারীদের মধ্যে প্যাট্রিক কেয়ার্নসের নাম পেলাম। তারপর কটা দিন ইস্ট এন্ডে কাটালাম, হারপুন শিকারীর জন্য লোভনীয় শর্তে বিজ্ঞাপন দিলাম। তারপর তার ফল তো তুমি দেখতেই পেলে। ওয়ান্ডারফুল। কিন্তু এখন তোমায় যত তাড়াতাড়ি সম্ভব নেলিগানকে খালাস করে দিতে হবে। আমার মনে হয় তোমার ওর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আর টিনের বাক্সটা, ওটাও তাকে ফিরিয়ে দিতে হবে। ওই যে গাড়ি, কয়েদিকে নিয়ে যাও এবার। আর তদন্তের সময় দরকার হলে ওয়াটসনকে আর আমাকে নরওয়ের কোনো অঞ্চলে পাবে, ঠিক আছে? ঠিকানাটা পরে পাঠিয়ে দেব। নমস্কার, আপনারা শুনছিলেন দি অ্যাডভেঞ্চার অফ ব্ল্যাক পিটার। চরিত্রায়নে শার্লক হোমস সুপ্রভাত মণ্ডল, ওয়াটসন চন্দন চ্যাটার্জি, স্ট্যানলি হপকিন্স রাজু বেরা, নেলিগেন সায়ন মাঝি, প্যাট্রিক কেয়ার্নস সুপ্রিয় মুখার্জি। অন্যান্য চরিত্রে লোপামুদ্রা মুখার্জি, দীপাশ্রী দত্ত ও সায়ক মুখার্জি। বিশেষ কৃতজ্ঞতা লোপামুদ্রা মুখার্জি ও সাম্যব্রত মুখার্জি। প্রযোজনা সহায়ক মেরি আচার্য। রূপান্তর, নির্মাণ ও নির্দেশনায় সায়ক মুখার্জি।